এসব কি বলছিস রুদ্র? যে বাড়িতে তুই বড় হয়েছিস, তোরা প্রথম সংসার শুরু করেছিলিস, সেই বাড়িতে আবার নতুন করে সব শুরু করতে হবে তো। ও মাসিমা, আপনি কি বুঝতে পারছেন না আমি কি বললাম? আমি বললাম এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই এই বাড়িতে আমি ঢুকবো না। তুমি কাকে কি বলছো রুদ্র? তুমি মহেশমতিকে মাসিমা বলছো? তুমি নিজের বাড়িতে ঢুকতে অস্বীকার করছো কেন? কি হয়েছে তোমার? আর সবকিছু মনে পড়ে যাওয়ার পর এই সব মজার কি মানে হয় রুদ্র? রুদ্র, রুদ্র নয়, রকি। আর কে বলেছে তোমার আমার এসব মনে পড়ে গেছে? তোমার ওই বানানো গল্পর 1 ইঞ্চিও আমার মনে পড়েনি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো সেদিন থানায় নিজের মুখে আমাকে বললে যে তোমার সব পুরনো কথা মনে পড়ে গেছে। আজ কোর্টে তোমার সব পুরনো ডকুমেন্টস আমি দেখালাম। পাড়ার সবার সাক্ষ্য নিয়ে আমি কোর্টে আজ প্রমাণ করলাম যে তুমি রকি নও, তুমি রুদ্র। আর সেই জন্যই এত সহজে কোর্ট থেকে তুমি জামিন পেলে। কোর্ট থেকে বেরোনোর পর এইসব নাটকের কি মানে হয় রুদ্র? নাটক নাটক তো আমি তখন করছিলাম ম্যাডাম, কারণ আমার জেল থেকে বেরোনোটা প্রয়োজন ছিল। আর আমি জানতাম, খুব ভালো করে জানতাম যে জেল থেকে বেরোতে গেলে তোমার সাহায্য আমার লাগবে। তাই তুমি তখন রুদ্র, রকি যা বলেছো আমি তাই হয়ে গেছি। তোমাকে শুধুমাত্র ইউজ করেছি আমি। রুদ্র, রুদ্র তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কার ভয়, কিসের ভয় তুমি সবকিছু অস্বীকার করছো বলো না আমায়। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে আমরা ঘরের ভেতরে গিয়ে কথা বলবো। তুমি এসো এসো, আমরা ভেতরে যাই। এই আজব মেয়ে তো তুমি। তুমি হঠাৎ করে এসে আমার হাত ধরে নিচ্ছ। 2 দিন আমাকে চেন, 2 দিন। হ্যাঁ, 2 দিন আমাদের বাড়িতে কাজ করতে তুমি। তোমার সাথে 2 দিনের জন্য একটু হেসে কথা বলেছি, আর তুমি এসে আমার হাত ধরছো। সেই অধিকার আমি কাউকে দিই না, সেটা মনে থাকে জানো। কোনো মেয়েকে আমি বিশ্বাস করি না। আমার জীবনে যখনই মেয়ে এসেছে তখনই হাজার একটা প্রবলেম। যাকে মা বলে চিনেছি সেই গুরুমা, যাকে বিয়ে করতে চেয়েছি সেই ঈশা, আর এখন তুমি। তোমরা সবাই আমাকে নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করেছো, কিন্তু আর আমি তোমাদের কারুর ফাঁদে পড়ব না। যেরকম ওই গুরুমার ফাঁদে পড়িনি, যেরকম ঈশার ফাঁদে পড়িনি, সেরকম তোমার ফাঁদেও পড়ব না। বাহ বাহ রুদ্র, বাহ! তুমি কি দারুণ কথা শোনালে আমাদের। তুমি মেয়েদের বিশ্বাস করো না, মেয়েরা তোমার জীবনে এলে প্রবলেম বাড়ে। তুমি এই দামিনী আর ঈশার সঙ্গে আমার তুলনা করলে। আমরা সবাই আজ সমান হয়ে গেলাম তোমার কাছে। তুমি এই কথাগুলো বললে কি করে রুদ্র? তুমি একবারও ভাবলে না এই কথাগুলো বলার আগে? আমি তোমার জন্য ভাত পেতেছি। আমি তোমার জন্য কেন ভাত পাতবো? ওই দামিনীর কারণ ছিল তোমাকে ছেলে বানানোর পিছনে, ওই ঈশার কারণ ছিল তোমাকে বিয়ে করার, কিন্তু আমার কি কারণ থাকতে পারে তোমাকে ফাঁদে ফেলার? আর আমি কেন এবার তোমাকে ফাঁদে ফেলবো? তোমার কাছে কি আছে? তুমি এখন নিঃস্ব রুদ্র, নিঃস্ব। তোমার কাছে না আছে টাকা পয়সা, না আছে ভালোবাসার জন্য 2টো মানুষ। আর তুমি কি না আমাকে সন্দেহ করছো? ঠিক আছে, এটাই যদি তোমার মনের কথা হয় তাহলে যাও, থাকতে হবে না তোমাকে এই বাড়িতে। কি বলছিস? যাকে ফিরে পাওয়ার জন্য এত কিছু করলি, তাকে তুই এবারে চলে যেতে বলছিস কেন? ওকে দূরে রেখে তুই থাকতে পারবি? সত্যি করে বল। মহেশপতি, আমার জীবনের সব সত্যি তো মিথ্যে হয়ে গেল।
যাকে তার পুরনো জীবন ফিরিয়ে দেব বলে আমি এত লড়াই করলাম, যাকে ফিরে পাবো বলে আমি নিজের জীবনের ঝুঁকি নিলাম, সেই সব কিছু আমার চোখের সামনে মিথ্যে হয়ে গেল। আমার রুদ্র আর কোনোদিন ফিরবে না মহেশমতি, কোনোদিন ফিরবে না। আর আমার রুদ্র হারিয়ে গেছে, চিরকালের মতো হারিয়ে গেছে। যে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য এরকম মিথ্যে নাটক করতে পারে, তার জন্য ভাবাই তো বোকামি। আরে এই মিথ্যুক লোকটার জন্য আমি আর একটা দিনের জন্য ভাববো না, সেটা মহা বোকামি। তার থেকে আমার সবকিছু মেনে নেওয়া ভালো। সবকিছু মেনে নিয়ে আমি একাই থাকবো। চুপ! একটা কথা ভুলে যেও না, আমি তোমার পায়ে পড়ে বলছি না যে আমি এখানে থাকবো, আমিও চলে যেতেই চাইছি। এই চল তো, অনেক হয়েছে, চল। রুদ্রদাদু ভাই, কি করছিস তুই? ঈশ্বর যখন এত যুদ্ধের পরে আবার চেয়েছেন তোরা আবার দুজনে একসঙ্গে থাক, তখন থাক না। কেন এরকম করছিস? আমি হাত জোর করে ও মাসিমা, আপনি আবার ভুল করছেন। আর সবাইকে বলছি, আমি রুদ্র নই, আমি রকি, এই এলাকার রকি ভাই। রুদ্র তোর মহেশমতি, রুদ্রর মহেশমতি চিনতে পারছিস? কে মহেশমতি? আরে সব অনেক নাটক হয়েছে, বুঝলেন? এইসব রুদ্র গৌরী অনেক নাটক সহ্য করেছি, এবার সরুন তো, আমায় যেতে দিন, সরুন। বুঝতে পারছিস না? আমার আর বোঝার দরকার নেই, আমার আপনাদের সবাইকে বোঝা হয়ে গেছে, সবাইকে। নতুন করে আর কারুককে বোঝার আমার কোনো দরকার নেই। ওই দামিনী যেরকম মিথ্যে বলে ঈশাকে সামনে রেখে আমাকে ফাঁসাতে চেয়েছিল, ঠিক সেরকম ভাবেই আপনিও ওই মেয়েকে সামনে রেখে আমাকে ফাঁসাতে চাইছেন। তার মানে আপনারও এখানে কোনো একটা মতলব আছে, তাই তো? আচ্ছা আমাকে বলুন তো, আমাকে রুদ্র সাজিয়ে আপনি ঠিক কি করতে চাইছেন বলুন আমায়। আমাকে যা বলেছো আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার মহেশমতির নামে আর একটা কথা বললে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, তোমাকেও না রুদ্র। মহেশমতি চলো, আমাদের রুদ্র আর কোনোদিন ফিরে আসবে না। একটা রাস্তার গুন্ডার জন্য নিজের কষ্ট বাড়িও না মহেশমতি, তুমি এসো আমার সাথে। কাজটা তুমি কিন্তু ভালো করলে না হিমানি, এই একই কাজ আমিও করতে পারতাম, সেটা তুমি সহ্য করতে পারতে না। কি করবে তুমি? ভয় দেখাচ্ছ? ভাবছো তোমার কথা শুনে আমি থরথর করে কাঁপবো? কি করবে? মারবে আমায়? মারো, মারো আমাকে, দেখাও তোমার পুরুষত্ব। না, মারবো না, কারণ মারলে তোমাকে স্পর্শ করতে হবে, সেটা আমি করতে চাই না। আজ আমি তোমায় ক্ষমা করলাম হিমানি, কারণ তোমার কাছে আমার কিছু ঋণ ছিল। আমাকে জেল থেকে বার করানো, আমার জীবনের কিছু সত্যির সামনে এনে দাঁড় করানো, একটা চড়ে সেই সব হিসেব কিন্তু শোধবোধ হয়ে গেল। তাই আজ তোমায় কিছু না বলেই চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, এক কথা বারবার বলতে হবে না। তবে একটা কথা মনে রেখো, এর পরের বার তুমি যদি এই বাড়িতে ঢোকার চেষ্টা করো, তাহলে সবার আগে বাধা হয়ে দাঁড়াবো আমি। আমিও দেখব তুমি কোথায় যাও, কোথায় গিয়ে টিকতে পারো, আমাকে ছাড়া, মহেশমতিকে ছাড়া। হ্যাঁ হ্যাঁ দেখে নিও, আমিও তোমার চোখের সামনে প্রমাণ করে দেবো যে এই রকি ভাইয়ের বাঁচার জন্য কোনো মেয়ের প্রয়োজন নেই, কারণ রকি ভাই একাই 100। এই চল সবাই। হ্যাঁ দিদি ভাই, বলছি যে ছেলেটাকে এরকম ভাবে বলাটা বোধহয় উচিত হলো না। ওকে বুঝেও তো বললে ঠিক হতো, তাই? কিছু ঠিক করার দরকার নেই মহেশমতি। তুমি দেখলে না ও কিভাবে তোমাকে অপমান করছিল? আমাকে পুরোটা মিথ্যে কথা বলেছে, আমাকে চ্যালেঞ্জ করে গেছে। ঠিক আছে, আমিও দেখব ও কেমন একা থাকতে পারে, আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো মহেশমতি। শুধু তুমি আমার পাশে থাকো, আমরা দুজন মিলে এই বাড়িতে আবার সব নতুন করে শুরু করব। আর আমরা থাকবো না এখানে?
ছিল, ওখানেই দেখলাম, আর কোথাও যাবো না। কেমন আছিস? ভালো আছি আর কি করে বলি বলো মামি, তবে এতদিন বাদে তোমাদের সবার সাথে থাকবো এই আশা নিয়ে চলে এলাম। তোমরা দেখো তো, একে চিনতে পারো? ওমা, চিনতে পারবো না কেন? আমি তো গৌরীকে আগেও দেখেছি। তবে হ্যাঁ, তখন গৌরীকে দেখে এটা বুঝতে পারিনি যে আমার সেই ছোট্ট বন্ধু আজ এত বড় হয়ে গেছে। আর আমিও যে বুঝতে পারিনি আমার সেই গুগলু এখনো একই রয়ে গেছে। এই, তুই কি এখনো একই রকম খেতে ভালোবাসিস? দেখেছো দেখেছো তো ও মামি ঠাম্মি, তুমি দেখেছো তো গৌরী কিন্তু এখনো আমাকে সেই তুই তুই করে পড়ে যাচ্ছে। ও তো আমাকে দাদা বলা উচিত, বলো? বুকে কোন ছোটবেলায় দেখেছিলাম রে। শোনো না, তোমরা এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও কেমন? তারপর সারাদিন তো পড়েই আছে, আমরা গল্প করব। কত বছর বাদেই বাড়িতে এলাম না, ঘরের প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা ঘরে, মেঝেতে কত স্মৃতি, বিশ্বাসই করতে পারছি না। আবার এত বছর বাদে সবটা ফিরে পেলাম। আচ্ছা, রুদ্রবাবু এখন কোথায়? সে যেখানে খুশি থাকুক, আমার জানার দরকার নেই, আমি খবরও রাখি না। রকি ভাই, তুমি শিওর তো এখানেই থাকবে? কোনো উপায় নেই রে শান্টু, আমাকে এখানেই থাকতে হবে। আমি খালি ভাবছি ওই মেয়েটার সাহস, আমাকে বলে কি না আমি কি করে থাকবো সেটাও দেখে নেবে, আমাকে চ্যালেঞ্জ করছে, আমিও দেখিয়ে দেবো। রকি শুধু এ পাড়ায় থাকবেই না, পাড়ায় একটা ছাপ ফেলে যাবে। এই বন্ধ ঘরটা শুধু একটা ক্লাবঘর হয়ে থেকে যাবে না, এই ঘরটাকে ঘিরে আমি সারা এলাকায় একটা নতুন দৃষ্টান্ত গড়ে তুলব, দেখিয়ে দেব জীবনে মেয়েদের ছাড়াও কি করে ভালো থাকা যায়। আচ্ছা মামি, বলছি আমি যে শুনলাম আমাদের হরগৌরী প্রাইস হোটেল এখনো চলছে, তা ওই হরগৌরী হোমস্টে সেটাও কি এখনো চলছে নাকি বন্ধ হয়ে গেছে? হরগৌরী হোমস্টে? আমাদের আবার হরগৌরী হোমস্টে ছিল নাকি? কই, আমি জানি না তো। ছিল মানে? সে ভীষণভাবে ছিল, সে এক কথায় বলতে গেলে। ছাড়ো, আমি বলছি। জানিস গৌরী, আমরা সবাই বাড়িতে একসাথে হই হই করে থাকতাম, সেটা তো ছিলই। তাছাড়া আমাদের হোমস্টে ছিল, কত লোক আসতো, সবাই থাকতো, গম গম করতো এই বাড়িটা। আর আর এখন দেখ কেমন চারিদিক চুপচাপ। এই বাড়িটা মানে আমাদের ঘোষ বাড়ি একদিন এত ফাঁকা হয়ে যাবে, এত নিস্তব্ধ হয়ে যাবে। আচ্ছা, কি হচ্ছে এগুলো? হ্যাঁ, পুরোনো দিনের কথা মনে করে মন খারাপ করার কি আছে এখন? তখন অনেক লোক ছিল, সব মিলেমিশে হাতে হাতে হয়ে যেত কাজ। এখন হোটেলটা আছে, সেটা ভালো করে দেখতে হবে, তারপরে অত লোক কোথায় যে। আমি নেই না, আমি তো আছি নাকি? আমি তোমার শিউলি এসে গেছে তো, তুমি শুধু বলো না। ব্যাস, চলো গলা পূর্ণ হলো তো। তাও বা যাও কিছু হওয়ার ছিল, সেটাও আর হবে না। আমি কি পারবো না বুঝি? আর যদি একা একা নাও পারি, তুমি আমাকে একটু হেল্প করবে না? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তোমরা দুজন মিলে সবকিছু সামলিও, কিন্তু তার আগে তো হোমস্টে খুলতে হবে, চালু করতে হবে, প্রচারও করতে হবে, সবাইকে তো জানাতে হবে যে হরগৌরী হোমস্টে আবার খুলছে। তবে আমি একটা কথা ভাবছি জানো, এই হোমস্টেতে কবে কখন লোক আসবে, তার থেকে একটা মেয়েদের মেস খুললে কেমন হয়?
মেয়েদের মেস ফাটিয়ে দিচ্ছে, দারুণ ব্যাপার। এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো। আমার বুদ্ধির জোরে আমি এই ঘরটাকে এই আদর্শ পুরুষদের ক্লাব ঘর করে দেবো। তবে তোরা একটু আমার সাথে থাকিস। তোরা আজ থেকেই প্রচার শুরু করে দে। যত মেয়েদের হাতে নিপীড়িত মানুষ আছে, যারা মেয়েদের হাতে ধোঁকা খেয়েছে, মেয়েরা যাদের জীবন ধ্বংস করে দিয়েছে, আজ থেকে তাদের সবার ঠাঁই হবে এই ক্লাব ঘর। দেখো, মেয়েদের মেস যদি হয়, আমি একটা কথা কিন্তু আগে থেকে বলে রাখছি, আমি তার ওয়ার্ডেন হব। হ্যাঁ, ওই একটা দায়িত্ব আমি নিজে থেকে নিয়ে নিলাম, বুঝলে তো? দেখো, শাসনটা তো আমি ভালোই করতে পারি। কি রে গুবলু, পারি না? বল, সবাইকে বল। হ্যাঁ, খুব ভালো পারে। বেশ বেশ বেশ, তাহলে তুমি আর কাকাই মেয়েদের মেসটা চালাবে, আর মহেশমতি আর বীরু কাকা মিলে হোটেলটা চালিয়ে নেবে। দাঁড়া দাঁড়া, এরম হুট করে সমস্ত কিছু বলে দিলেই হলো নাকি? ভালো করে ভাবতে হবে তো। বলছি, যখন যদি মেয়েদের মেস করতেই হয়, কোনো অল্প বয়সী মেয়ে কিন্তু ঢোকানো যাবে না এ বাড়িতে। আমি থাকবো, আমরা সবাই থাকবো, গুবলু দাদু ভাই আছে। যদি করতে হয় তাহলে মেয়েদের বিবাহিত হতে হবে, কোনো অবিবাহিত মেয়েদের এখানে এন্ট্রি নেই, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা, তাই হোক, নো প্রবলেম, তাই হোক। আমি কিন্তু কোনো প্রবলেম চাই না। তোরা এক্ষুনি যা, প্রচার শুরু কর। খুঁজে নিয়ে আয় এমন সব ছেলেদের যাদের জীবনে মেয়েদের কোনো অস্তিত্বই নেই। আমাদের স্লোগান একটাই, না দেখবো নারী, হব ব্রহ্মচারী। আমাদের খুঁজে বের করতে হবে সেই সব মেয়েদের যাদের স্বামী আছে। আমাদের স্লোগান হবে, কম খরচে থাকা খাওয়া, থাকতে হবে সিঁদুর নোয়া। আর প্রথম 1 মাস এদের সবার জন্য থাকা খাওয়া ফ্রি। অফারটা শুধু বিবাহিত মহিলাদের জন্য।